আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাকবিনিস্ট্রি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদের রাজনীতি ও বাংলাদেশ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যুব সমাজের আইকন এবং রাজনৈতিক বিশ্লেষক এবং সামাজিক কর্মী জনাব মুতাহার হোসেন মোহন। আমরা মুতাহার হোসেন মোহন সাহেবকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য। জি জি মোহন ভাই, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আজকে বিএনপি স্থায়ী কমিটির একজন কার্যকরী সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ক্ষমতায় আসলে তারা শরিয়া বিরোধী কোনো আইন পাস করবে না। এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়, তারা কি মানে এই ইসলাম নিয়ে কিছু করে ক্ষমতায় আসতে যাচ্ছে নাকি? যে আপনি খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার পর থেকে শুরু করে বাংলাদেশের অবকাঠামো, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের রাষ্ট্রচিন্তা সবকিছু মিলেই বাংলাদেশের ইতিবাচক যে দিকগুলি সেগুলোর জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। বিশেষ করে আমরা যদি খালেদা জিয়ার দিকে তাকাই, বেগম খালেদা জিয়া, তাকে আমরা অন্তত চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি দেশটাকে অন্তত বিক্রি করে দিবে না। অন্যদিকে যদি আমরা এর আগে যদি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিকে তাকাই, উনিও একটা সৎ নেতা ছিল, ভালো নেতা ছিল। তার দ্বারা আপাতত দৃষ্টিতে আমাদের যে সাবেক যে ফ্যাসিস্ট ছিল, কিছুদিন আগে বিদায় নিয়েছে, কিছুদিন আগে সে ভারত চলে গেছে, তার মতো দেশকে বিক্রি করে দেওয়ার মতো বা দেশের সাথে প্রতারণা, দেশের টাকা লুট করার মতো এরকম আসলে এই দুজন জিয়ার কাছে আমরা পাই নাই, জিয়া মেজর জিয়া এবং হচ্ছে যে বেগম জিয়া। জি। তো সালাউদ্দিন আহমেদ আসলে শুধুমাত্র একজন স্থায়ী কমিটির সদস্য না, সে আসলে অনেকটা দলের মুখপাত্র হিসেবে সে কথাগুলো বলে থাকে। প্রতিটা প্রোগ্রামেই সে গিয়ে দলের স্টেটমেন্টগুলো সে তুলে ধরে। তা আপনি যে কথাটি বলেছেন, আসলে ভোটের রাজনীতিতে এরকম অনেক কথাই বলে। আমরা শুনেছি যে শেখ হাসিনার যে 2008 সালের 29শে ডিসেম্বর ইলেকশন যেটা হয়েছিল, সেই ইলেকশন আগে সেই যে ইশতেহারগুলো দিয়েছিল সেখানে কিন্তু 10 টাকা কেজি চাল আমাদেরকে খাওয়াতে চেয়েছিল, কিন্তু সেই চাল কিন্তু আমরা অলমোস্ট 100 টাকাও খেয়েছি অনেক ক্ষেত্রে। তো বাংলাদেশে আসলে রাজনীতিটা হচ্ছে এরকম যে নির্বাচনের আগে আপনি অনেক কিছুই বলবেন, বলে আপনি হচ্ছে নির্বাচনে জয়লাভ করবেন। মানে আপনার কাছে কি মনে হয় তারা ক্ষমতা আসলে মানে শরিয়া ভিত্তিক কোনো আইন পাস করবে? আপনি কি এটা আসলে আমি পূর্ব অভিজ্ঞতার আলোকে যেটা মনে হচ্ছে যে অতীত অভিজ্ঞতার আলোকে বিএনপির মতো দল এটা করার কথা না, কিন্তু এই বর্তমান সময় ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ অথবা কথাবার্তা। জিয়া রহমান সাহেব কিন্তু বাংলাদেশের প্রথম ইসলামিক রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, সেটা আমরা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি কি বলেন? না, জিয়াউর রহমানের আইডিওলজিতে তারা তো নাই, থাকলে তো জিয়াউর রহমানের আইডিওলজিতে থাকতো। আচ্ছা, আপনার কথা পরিষ্কার। আমরা আপনার একটা প্রশ্ন জানতে চাচ্ছি। বহুল প্রতীক্ষিত 36 জুলাই বা জুলাই ঘোষণাপত্র গত 5ই আগস্ট হয়েছে, আপনি জানেন। গত 1 বছর ধরে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপি, জামাত, বিএনপি সহ অনেক রাজনৈতিক দলই আন্দোলন করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে যে জুলাই ঘোষণাপত্র বা জুলাই স্বীকৃতি। এই বিশেষ একটা দিনে এনসিপির শীর্ষ 5 নেতা কক্সবাজার ভ্রমণে যাওয়া, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? তারা কি জুলাইকে ধারণ করে না? আসলে এনসিপি এমন একটা দল, এই দলের প্রতি মানুষের অনেক বড় প্রত্যাশা ছিল। আমরাও আশা করেছিলাম যে এনসিপির মতো একটা দল যদি বেঁচে থাকে তাহলে আমাদের জুলাইটা বেঁচে থাকবে, 24শে যে অভ্যুত্থান সেটা বেঁচে থাকবে। কিন্তু আনফর্চুনেটলি বা মানে খুবই দুঃখজনক একটা বিষয় যে শুরু থেকে তাদের দলের একজন নেতা এক কথা বলে, ঠিক 1 ঘন্টা পরেই বা একদিন পরেই আরেকজন নেতা অন্য কথা বলছে। পাশাপাশি ওনাদের দলের ডিরেক্টলি কোনো নেতা না হলেও যে হচ্ছে পৃষ্ঠপোষকতা করেন অথবা হচ্ছে যে জ্ঞানগত বিষয়ে উনি হচ্ছে পরামর্শ দিয়ে থাকেন, বা হচ্ছে ওনাদের হচ্ছে একজন পরামর্শ হিসেবে আছেন মাহফুজ সাহেব, যিনি হচ্ছে উপদেষ্টা হিসেবে আছেন। উনি দেখা গেছে স্ট্যাটাস দিয়ে আবার একদিন পরে বা 1 ঘন্টা পরে সেটা বন্ধ করে দেয়, ডিলিট করে দেয়। এই সমস্ত সেটা উনি অনলিমিট করেছে হয়তোবা। তো আমি তো আসলে অনলিমিট করেছে, ওনার তো আইডিতে ঢুকে দেখার সুযোগ হয়নি। যাই হোক, তো বিষয়টা হচ্ছে ওনারা আসলে শুরু থেকে একটু অগোছালো। এবার যেটা আমার কাছে মনে হচ্ছে, এখানে হাসনাত তার নিজস্ব ফেসবুক স্ট্যাটাসে ক্লিয়ার করেছে, গত কালকে বোধহয় শোকজ নোটিস করা হয়েছে, তারা এটার জবাবও দিয়েছে আজকে। হাসনাত বলেছে যে সেই জুলাই ঘোষণাপত্র তার মন মতো হয় নাই, মানে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার বিধে সেটাকে বয়কট করেছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব বলেছিলেন যে
তিনি দেশ এবং রাজনীতি নিয়ে একটু গোপনে চিন্তা করতে গেছেন, আর এটা আপনার কাছে কি মনে হয়? নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে শুরুতে একটু কমেডিয়ান, সে একটা হাস্যকর কথা বলেছেন। তার আসলে কয়দিন পরে যদি সে বলে, আমি জানি না দর্শক এটা কিভাবে নেবে, কয়দিন পরে যদি বলে যে বাথরুমে সে অনেকক্ষণ ছিল ওয়াশরুমে, তো ওয়াশরুমে গিয়ে সে হচ্ছে দেশ নিয়ে চিন্তা করতেছে, এগুলো একটা হাস্যকর কথা। সেটা তো হইতে পারে, কিন্তু আমরা গতকালকে একটা ব্যাপার দেখেছি, বিভিন্ন মিডিয়াতে এসেছে যে এনসিপি নেতারা পিটার হাসের সাথে দেখা করতে গেছে গোপন বৈঠক। মানে এটা কি সত্যি? আর উনি কি পিটার এটা সাথে আসলে দেখা করতে গেছেন? মানুষের মানে হতে পারে যে একটা অপপ্রচার হতে পারে, কারণ পিটার হাস কি বাংলাদেশে আদৌ আছে কিনা, সে তো এখন মার্কিন রাষ্ট্রদূত না বাংলাদেশের জন্য, সে কি এখন রানিং রাষ্ট্রদূত? না, আমি যতটুকু জানি সে মনে হয় একটা প্রাইভেট কোম্পানির সিইও হিসেবে জয়েন করেছে। কিন্তু আমি যতটুকু জানি সে বাংলাদেশেই নাই, তাহলে এটা কিভাবে হতে পারে? আর ওকে, যদি এরকম কিছু হয়, এটা দোষের কি আছে? একটা দল পিটার হাস না, যদি ট্রাম্পের সাথে মিটিং করে, এটা তার যোগ্যতা, এটা তার ক্রিয়েটিভিটি, সে করতে পেরেছে। অন্য একটা বড় দল তো বিএনপি, তো দেখা গেছে যে তার যে প্রধান বিএনপির এখন যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন, জানি না কবে উনি ভারমুক্ত হবে, তো উনি তো এখন পর্যন্ত বাংলাদেশে এসে কারোর সাথে তো সাক্ষাৎ কি একটা ফোন আলাপও করে নাই, যে এরকম রাষ্ট্রদূতের সাথে হয়তোবা তার কাছে গেলে সে হয়তো গোপন বৈঠক হোক যেটা হোক একটা কিছু করে, কিন্তু সে তো আসতে না, পারে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যাপারে অনেক কথা উঠতেছে। যাক, আমরা আরেকটা প্রসঙ্গে আপনার সাথে আসতে চাই। ঢাবিতে শিবিরের জুলাই প্রদর্শনী আজকে মনে হয় শেষ দিন। সেখানে তারা একটা বিচারিক হত্যাকাণ্ডের একটা প্রদর্শনী করেছে। সেখানে জামাতের শীর্ষ নেতাদের অনেকেরই ছবি আসছে, যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এখানে গোলাম আজম সাহেবের ছবিটা না আসার কারণ, মানে শিবির কি ধরে নিয়েছে গোলাম আজম সাহেব যুদ্ধ যুদ্ধাপরাধী? বিষয়টা আসলে এরকম না, বিষয়টা হচ্ছে ওনারা ওখানে ওনাদের মূল স্টেটমেন্টটাই হচ্ছে এখানে বিচারিক হত্যাকাণ্ড জি। বা সেই বিষয়গুলো ওনারা এনেছে। গোলাম আজম সাহেব যদিও দণ্ডিত অপরাধী ছিলেন ফ্যাসিস্টের আমলে, যেটাকে আমরা আসলে মেনে নেই না, সেই দণ্ডিত অপরাধী হওয়ার পরে উনি কিন্তু অসুস্থ হয়ে মারা গিয়েছে। সাইদি সাহেব অসুস্থ হয়ে মারা গেলেও ওনার কিন্তু প্রথমে ফাঁসি দেওয়া হয়েছে, পরবর্তীতে আপিল বিভাগে এটা মনে হয় ওনার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে ওনার। যে কোনো কারণে গভর্নমেন্ট চিন্তা করতে পারে সাইদি সাহেবকে তো এরকম মানে আপনি বলতে চাচ্ছেন যে শিবির মূলত মানে বিচারিক হত্যাকাণ্ডে যারা আরেকটা বিষয় থাকতে পারে শিবিরকে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি খুব সুস্থ না, মস্তিষ্কে। সেখানে একটা ব্যাপার আছে, মনে হয় আপনাকে বলি, আপনার কাছে জানতে চাই যে সেখানে বামের 10-12 জন নেতার কাছে শিবিরের হাজার হাজার কর্মীরা ধরাশায়ী হয়ে গেল। মানে একটা প্রদর্শনীতে বামের 10 জন এসে প্রতিবাদ জানালো, মিছিল দিল, স্লোগান দিল, আর শিবির নেতার হাত পা গুটিয়ে তুলে ফেললো ব্যাপারটা। মানে এই ব্যাপারটা আপনি যেটা ধরে রাখতে পারবেন সেটা আপনি দিলেন কেন? বিষয়টা আপনার কাছে মনে হতে পারে যে আসলে ওনারা হাত পা গুটিয়ে এটা করে ফেলছে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আগামীতে সম্ভবত সেপ্টেম্বরের 9 তারিখে ডাকসু ইলেকশন। এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে দেখা গেছে যে বিভিন্ন দল যারা আসলে তাদের হচ্ছে যে জামানত, অথবা জামানত তো আসলে ডাকসুর ক্ষেত্রে খুব বেশি আসে না, যারা ভোট পাবে না বা জিততে পারবে না বা করুণ পরিণতি হবে, পরাজয় হবে, এদের মধ্যে একটা গোষ্ঠী চিন্তা করেছে এই ডাকসু ইলেকশনটাকে বিতর্কিত করার জন্য, এটাকে স্থগিত করার জন্য। কি ইয়ে দিয়েছে, প্যানেল দিয়েছে জানেন না? শিবির এখনো প্যানেল দেয় না। শিবিরে প্যানেল দেওয়াটা ওরা বলছে ওদের প্যানেল তৈরি হচ্ছে, ওরা চেষ্টা করতেছে, কাজ করতেছে, ওদের কাজ চলমান আছে, এটা আমরা যতটুকু জানি। জি। আপনার কাছে লাস্ট একটা বিষয় জানতে চাচ্ছি। জামাতের মিছিল আজকে জয়পুরহাটে, জামাতের মিছিলে হাসিনার ফাঁসির পরিবর্তে সেখানে খালেদা জিয়ার ফাঁসি চাওয়া হয়েছে। মানে ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়, জামাত কি এটা ইন্টারন্যাশনাল ইচ্ছাকৃত ভাবে এটা করেছে নাকি? এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা স্লিপ অফ টাং, কারণ বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি দেখছি যে জিনিসটা আমি অবলোকন করেছি, সেটা হচ্ছে জামাত এমন একটা সিঙ্গেল সেন্টেন্সও ইউজ করে না যেটা হচ্ছে বিএনপির মানে হচ্ছে যে এগেনস্টে যায়, মানে চেষ্টা করে আর কি নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বা একটা ভালো সম্পর্ক বজায় রাখবে। সেখানে এই জিনিসটা স্লিপ অফ টাং ছাড়া কিছুই না। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের যে বিএনপি নেত্রী নিপুণ রায়, উনি হচ্ছে যে অলরেডি শেখ হাসিনার চামড়া উঠাতে গিয়ে খালেদার চামড়া উঠাতে চেয়েছিল তার বক্তব্যের মাধ্যমে। তো এটা একটা বিষয়। আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে মানে 5 আগস্টের পরে, মানে 5 আগস্টের আগে জামাত এবং বিএনপির সাথে এক ধরনের সম্পর্ক ছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্কটা একটু দূরত্ব বাড়ে আমরা দেখেছি। জামাত টেম্পিস্ট্যান্ট চাঁদাবাজ, কিংবা বিএনপিও রাজাকার, পাকিস্তান পন্থী এই ধরনের ট্যাগ দিচ্ছে।
মানে এর ফলে কি আপনার কাছে মনে হয় মানে দেশের রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসা সম্ভব? এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। বিষয়টা হচ্ছে বাংলাদেশে এই জিনিসগুলোই চলছে, এবং স্বাধীনতার পর থেকে আমি দেখি যে এই দোষারোপের রাজনীতিটা আছে। এই যে রাজাকার নিয়ে যে কথাবার্তা, এটা কিন্তু আজকেই যে 5 তারিখের পরে জামাত নতুন করে রাজাকার হয়নি। জামাতকে রাজাকার অনেকেই বলে, অনেক দিন ধরে বলতেছে। এর মধ্যে কিন্তু বিএনপির সাথে অনেক দিন জামাতের একটা ঐক্য জোট ছিল, তখন কিন্তু এই কথাগুলো আসেন। এবং স্বয়ং খালেদা জিয়াই হচ্ছে যুদ্ধাপরাধ এবং হচ্ছে রাজাকার এই বিষয়গুলি অনেকবার উত্থাপন করেছে। এগুলো সব হচ্ছে মানুষকে মানে হচ্ছে যে ধোকা, মানে একটা কি বলবো, যে এটা ওনাদের প্রতি অবিচার করা হচ্ছে জামাতের প্রতি। পাশাপাশি আপনি যদি একটা জিনিস বিশ্লেষণ করেন, বিএনপিও কিন্তু আজকে নতুন চাঁদাবাজ না। বিএনপি, আওয়ামী লীগ সহ যারা হচ্ছে যে প্রভাবশালী রাজনীতি করে, রাজনৈতিক দল আছে, তারা স্বাধীনতার পর থেকে চাঁদাবাজি করছে। আপনি কি বলতে চাচ্ছেন জামাত চাঁদাবাজি করে না? জামাতের আসলে ওরকম প্রুভেন তো আমরা এখনো কিছু পাই নাই, কিন্তু সম্প্রতি আমি বিষয়টা আপনাকে কিছু কিছু নিউজ যদি এসেছে। আমাদের সময় শেষ, আপনার জ্ঞাতার্থে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমি আমাদের যারা প্রডিউসার সাহেবের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। রিসেন্টলি টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দলীয় কোন্দল কিংবা রাজনৈতিক সংঘাতের একটা রিপোর্ট। বিএনপি এবং বিএনপির মধ্যেকার সংঘর্ষ সম্ভবত 82%, জামাতের সাথে বিএনপি কিংবা জামাতের মধ্যে 5%, এবং আওয়ামী লীগের সাথে 22% উল্লেখ আছে। মানে জামাতও তো এত ধোয়া তুলসী পাতা না। না, ধোয়া তুলসী পাতা না, কিন্তু 5% তো আছে। কিন্তু এইটা তো একটা স্বাভাবিক বিষয়। আপনি কেন একটু যদি ওপেনলি চিন্তা করেন, একটা দলের ভিতর মতবিরোধ থাকবে, সবার মেজাজ একরকম থাকবে না। বিএনপির সাথে হয়তো মেজাজ বেশি উগ্র ছিল, বিএনপির স্ট্র্যাটেজি এটা, এটাই ওদের সিস্টেম। জামাত হয়তো বা কন্ট্রোল করার চেষ্টা করছে, দেখে ওদের হয়তো 5% হয়েছে। কিন্তু কেউই মানে রাজনীতি, বাংলাদেশের মতো একটা দেশে রাজনীতি করতে গেলে এটা আসলে কেউই ধোয়া তুলসী পাতা হওয়ার সুযোগ নাই। জি মোহন ভাই, আপনার কথা পরিষ্কার। আমরা আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা যদি শেষ 10 সেকেন্ড কিছু বলতে চান দর্শকদের বিষয়ে। আমি যেটা বলতে চাই, আসলে বাংলাদেশের সামনে যে নির্বাচন আছে, নির্বাচনের আগে আমরা চেষ্টা করবো যে আমাদের ভিতরে যেই রাজনৈতিক যে সচেতনতা, সেটি অক্ষুণ্ণ রাখা দরকার। বিশেষ করে আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে আমার ভোট পচে যাবে এই চিন্তা না করে, আসলে আমার যোগ্য প্রার্থী এবং যোগ্য দলকে যদি আমি ভোট দিতে পারি, তাহলে বাংলাদেশ ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ মোহন ভাই আপনাকে। আমাদের দর্শকদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো একটা পরবর্তী কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।